This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের মুখে কখন যে কোথায় কি হয়ে যায়, এই দেখুন অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডি। গ্রেফতারির সম্ভাবনার ভয় ক্রমেই বাড়ছে। আপ নেতারা ভাবছেন মুখ্যমন্ত্রী গ্রেফতার হয়ে যাবেন, আর আমাদের বাংলায় নায়িকারা দাপিয়ে বেড়াচ্ছেন ভোট ময়দান। প্রথম জন এখন আর অভিনয় করেন না, কিন্তু শুটিং করছেন ভোটের জন্য। শতাব্দী রায়, ছবিটা দেখুন। তৃণমূলের সৈন্য আমরা কাউকে করি না ভয়, বীরভূমেরই মানুষেরা ভালো। 1 2 3 কারেক্ট যাও, এটা ঠিক আছে। 2 3 আমরা চুপে তৃণমূল, বীরভূম চুক্তির সঙ্গে চিপে তৃণমূল। আরেকবার যাবো। বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী প্রচারের জন্য থিম সং বানাচ্ছেন, তারই ভিডিও শুট চলছে। যা দেখালাম, অভিনয় ছেড়ে এলেও শুটে সপ্রতিভ শতাব্দী। প্রচারে একটা গান করা হয়েছে, সেই গানটার শুটিং চলছে দুদিন ধরে, যেটা আমরা সোশ্যাল মিডিয়া এবং মিটিংয়ে চালানো হবে, সেই গানটারই শুট। আচ্ছা, শতাব্দী দাঁড়িয়েছেন বীরভূম থেকে। বীরভূম, বীরভূমি, কেষ্টর জেলায় ভোট মানে কি ছিল এতদিন? লুট, এমনই একটা ধারণা তৈরি হয়েছিল, তাই না? মনে নেই 2018 পঞ্চায়েতে 34% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়ের পীঠস্থান এই বীরভূমি তো ছিল। সেই বীরের ভূমে GUN গান ছেড়ে ভোটের গান মানে সং। কেষ্ট কালচারকে বদলে দিতে চায় নাকি নব্য তৃণমূল? তবে বিজেপি টিপ্পনি করেছে হেলমেট নিয়ে। বাড়িতে গিয়ে গিয়ে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। বাড়ি থেকে বেরোতে দেবো না, ভেঙে দেবো, পারলে কিছু করে নেবেন, সাবধান। মানুষকে জল দেবো, নকুলদানা দেবো, সব দেবো। কর্মীরা কি জন্য? ওদের জন্য নকুলদানা থাকবে। ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে। বাকি দুই নায়িকা লকেট আর রচনা। লকেটও অভিনয়কে টাটা করেছেন অনেক আগে। এই তিনের মধ্যে রচনাই রাজনীতিতে নতুন। হুগলিতে দুজনেই প্রচারে নেমেছেন জোরদার, আর দুজনেই মন্দিরে মন্দিরে ঘুরছেন আর মাথা টুকছেন। দেখুন, লকেট তো করতাল বাজিয়েছেন, মন্দিরে পুজো দিয়েছেন, আর রচনাও মন্দিরে পুজো দিয়েছেন। দুজনেই হুগলি চষে ফেলছেন। নায়িকাদের কথা যখন বলছি, ছোট্ট করে নায়ককেও দেখিয়ে দিই। তিনিও প্রাক্তন নায়ক, হিরণ, এখন রাজনীতির নায়ক। তিনিও নাম কীর্তন করে যাচ্ছেন শুধু ঘাটালে। আচ্ছা, সবাই এই খোল করতালের আশ্রয় নিচ্ছেন কেন বলুন তো? ও আর এক নায়িকার কথা তো মিস করে যাচ্ছিলাম। গ্ল্যামারাস জুন বাইকে চড়ে মেদিনীপুর চষে বেড়ালেন। দেখুন, জুন মেদিনীপুরে তৃণমূলের প্রার্থী, কিন্তু বিজেপির কে এখনো জানা যায়নি। এতদিন ছিলেন দিলীপ ঘোষ,
যা কানাঘুষো শোনা যাচ্ছে তাতে দিলীপ বাবু হয়তো মেদিনীপুর থেকে টিকিট নাও পেতে পারেন, হয়তো অন্য কোনো আসন। তাহলে জুনের বিরুদ্ধে বিজেপির মুখ কে? কোনো মহিলা প্রার্থী নাকি? নায়িকারা নজর কাটছেন, এদিকে 22 গজের পিচে যারা মাস্টার তারা রাজনীতির পিচে পা রেখেই কতটা সামলাতে পারছেন? ইউসুফ পাঠান, কীর্তি আজাদ প্রচারে নেমেছেন আজ থেকেই। দুই ক্রিকেটার দুজনেই রাজনীতির পিচে নেমে কেমন দেখছেন বোঝার চেষ্টা করছি। শাসক দলের হয়ে ব্যাট করতে নেমে রান করতে পারবেন তো এই দুজন? সন্দেহ রয়েছে তাবড় রাজনীতির বোদ্ধাদেরও। সে নতুন তো অনেকেই রয়েছেন, যেমন রচনাও, আবার অভিজিৎ গাঙ্গুলিও নতুন রাজনীতিতে। মজাটা কি জানেন? এই নতুনদের জন্য রাজনীতির গাইডদেরও দেখা যাচ্ছে। দেখে শুনে তাই মনে হচ্ছে। তারা কারা সেটাই দেখা যাক। এলেম নতুন দেশে, চেনা পথ ছেড়ে নতুন পথে চলার ঝক্কি তো আর কম নয়, সে তো থাকেই। আর রাজনীতিতে নবাগতদের ক্ষেত্রে সেই পথ মসৃণ হয় না। যেমন ধরুন রচনা ব্যানার্জি, অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দানে। এই তো সেদিন সিঙ্গুরে গিয়েছিলেন প্রচারে। প্রশ্ন করা হলো শিল্প নিয়ে, সেখানেই বললেন ধোঁয়ায় ধোঁয়ায় অন্ধকার। সেটাই নাকি প্রমাণ বহু শিল্প, বহু কারখানার। তারপর খোঁচা দিতে দেরি করেননি বিরোধীরা। রাজনীতি একেবারে তেলে বেগুন পড়ার মতো চচ্চর করে উঠেছে। তাহলে সাবধানের মান নেই? আজ বলাগড়ে প্রচারে যেতেই প্রশ্ন করা হলো ভাঙন নিয়ে। শুনুন আজ কি বললেন রচনা। এত বড় একটা ভাঙন হচ্ছে, এখানে যদি কেন্দ্রীয় সরকারের সহায়তা না থাকে, দিদি একা কত লড়াই করবেন? দিদি তো লড়াই করেই চলেছেন পশ্চিমবাংলার উন্নত মানের করার জন্য। প্রতি মুহূর্তে প্রতিনিয়ত প্রতিটা মানুষ, এবং দিদি টাকা দিয়েছে, কাজ চলছে। ওপরেও যেটা দরকার সেটা জন্য কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার। কেন্দ্রীয় সরকার যদি তাকিয়ে না দেখেন তাহলে আমাদের কি করে সম্ভব সব বলা করা? শুনলেন, ভালো করে দেখলেন, বুঝলেন কিছু? রচনা বন্দ্যোপাধ্যায়ের মুশকিল আসান অসীমা পাত্র, ওই যে পাশে যে মহিলা ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের ডান দিকে। রাজনীতির পাতে পড়লো অপ্রিয় প্রশ্ন, আর তার উত্তরে হাতে গরম তথ্য পাশ থেকে জুগিয়ে চলেছেন ধনেখালির শাসক বিধায়ক অসীমা পাত্র। কানে কানে প্রম্পট করছেন কি বলতে পারেন। প্রচারের প্রথম দিন থেকেই রচনা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী অসীমা পাত্র, রাজনীতির গাইড। একেবারে একটা নতুন জগতে পা দিলাম। দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না, এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবে। কোন নির্দেশ পেলেন কি? আবার দেখুন তো। রাজ্যে কোন কোন ক্ষেত্রে বহু কথার বহু দোষ, সেখানেই তো সাবধানী রাজনীতি। বুধবার বিজেপিতে যোগ দিলেন কৃষ্ণনগরের রানীমা, তারপর সাংবাদিকদের মুখোমুখিও হলেন। বিজেপিতে আসার কারণ মানে কি? এটা একটা অনুভূতি যে আমি ঠিক জায়গায় গিয়ে কাজটা করব। চলো সবাই ভালো থাকবেন। সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক। এমনই এক সাংবাদিক বৈঠকেই তো সেদিন বলেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির বহু কারখানা বন্ধ হয়ে আছে, যেটার পর আপনি কি সেগুলো কোনো চিন্তা ভাবনা করবেন? কিন্তু আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়ায় ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। রাজনীতিটা করে যদি আসতো ভালো হতো। একদম দিদি নাম্বার 1 থেকে এসছে, ও বুঝতে পারবে। চিমনি থেকে শুধু ধোঁয়ায় ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? রচনা দেবীর নতুন রচনা পড়ে খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েছিল। উনি নাকি ধোঁয়া দেখতে পাচ্ছেন। এক হতে পারে, আমার মনে হয়েছিল প্রথম অবস্থায় হয়তো দৃষ্টিশক্তি খানিকটা ঘাটতি ঘটেছে। চিমনি থেকে শুধু ধোঁয়ায় ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা
কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? বুঝতে পারবে যে তৃণমূল ধোঁয়া নয়, পুরো ধোঁয়াশা হয়ে যাবে আস্তে আস্তে, ওর কাছে দেখতে পাবেন, ভাববে আমি কি ভুল করেছি এই পার্টিটায় এসে। ধোঁয়াটে ধোঁয়াটে রাজনীতি, সেদিনও প্রশ্ন এসেছিল বলাগড় নিয়ে, বলাগড়ের মতুয়া ভোট। একটা নতুন আইন এনেছেন, সেটা নিয়ে বলাগড়ে আপনার আগের বারে লোকসভা নির্বাচনে 36,000 মাইনাস ছিল তৃণমূলে, এবং সেখানে মতুয়া সম্প্রদায়ের প্রচুর মানুষ আছে, কি বলবেন? তারপরে প্রত্যেকটা সিট আমরা 21-এ জিতেছি, তারপরে তো প্রত্যেকটা সিট 21-এ জেতা হয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে অসীমা পাত্রের কথাই, ভোটের পথে অভিনেত্রী প্রার্থীর রাজনীতির গাইড। অসীমা পাত্র ধনেখালির তৃণমূল বিধায়ক, প্রতি মুহূর্তে রচনা বন্দ্যোপাধ্যায়ের পাশে। সিলেবাসে একটু আনকমন প্রশ্ন এলেই উত্তরটা পাশ থেকে প্রম্পট করছেন। তবুও রচনাকে নবাগতা বলেই খোঁচা দিচ্ছেন হুগলির বিজেপির প্রার্থী, একসময় রূপলী পর্দার সহকর্মী। তাতে কি, রাজনীতির ময়দানে তো লড়াই হবে, সেখানে তো বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যাগ্র মেদিনী। এত বড় একটা ভাঙন হচ্ছে, এখানে যদি কেন্দ্রীয় সরকারের সহায়তা না থাকে, দিদি একা কত লড়াই করবেন? দিদি লড়াই করেই চলেছেন পশ্চিমবাংলার উন্নত মানের করার জন্য, প্রতি মুহূর্তে প্রতিনিয়ত প্রতিটা মানুষ, এবং দিদি টাকা দিয়েছে, কাজ চলছে। দেখুন, উনি কিছু জানেন না, উনি একদমই নতুন আছেন, বিষয়টি যা শিখিয়ে দেওয়া হচ্ছে তাই আসছে। এই গঙ্গা ভাঙন নিয়ে প্রচুর টাকা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিয়েছিল, কিন্তু সেই টাকাগুলো রাজ্য সরকার খরচা করেনি। ওনাকে জিজ্ঞেস করুন সেটা, যে কেন খরচা করেনি, কত টাকা এসেছিল। মানে তাকে এত 5 বছর দেখা যেত না, এখন প্রচারের সময় প্রচুর দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ আমি আসছি, ওই জন্য উনিও আসছেন। এটা কি প্রতিযোগিতা হচ্ছে? বলতে পারবো না, কার কথায় আসছেন আমি জানি না। এই কাজ করেছি, আমি তো জানিয়েছি, যে আমার কাছ থেকে চাইবে আমি রিপোর্ট কার্ড সেদিনও বলেছি, আমি আগামী দিনে আরো বেশি করে কোথায় কোথায় কি কাজ হয়েছে আপনারা জানতে পারবেন। 17 কোটি 65 লক্ষ টাকা তো কাজ করা হয়েছে। 17 কোটি টাকা কাজের খতিয়ান দিয়েছে মানুষ উত্তর দেবে, তার আমি উত্তর দেবো কেন? মানুষ উত্তর দেবে যে উনি সত্যি দিয়েছেন কিনা, আর মানুষ বলবেন যে উনি কি কি কাজ করেছেন। কত টাকার কাজ টিএমসি যখন সাংসদ ছিল তিনি কি কাজ করেছেন সেটার হিসাবটা নিয়ে আসুন, এটা আমি অনুরোধ করি। আমি তো আমার হিসাব দিয়েছি যখনই চেয়েছেন, এবার আমি হিসাব চাইছি লাস্ট 13 বছরের। যদি আমাকে হুগলিবাসী ভালোবেসে সাংসদ করেন, তাহলে প্রথম কথাই হচ্ছে পার্লামেন্টে গিয়ে যেটা বলবো সেটা হচ্ছে ভাঙনের কথা। পার্লামেন্টে আমি বলাও হয়েছে সেখানে, ঠিক আছে, উনি এগুলো ফলো করেননি, জানেন না। যা যা দুর্নীতি এখানে হয়েছে, শিক্ষার দুর্নীতি, এই যে অয়ন শান্তনু, এরা কি দুর্নীতি করেছে জানেন? রাজনীতিতে বন্ধু ও শত্রু হয়, আবার শত্রুকেও বন্ধু বলতে হয়। একদা কোট আনকোট বন্ধু, এখন রাজনীতির শত্রু, প্রতিপক্ষ। বলতে গেলে প্রার্থী হিসেবে সেই বন্ধুর নাম ঘোষণা হতেই দল বদলেছেন অর্জুন সিং আর পার্থ ভৌমিক। ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা হলো পার্থর নাম, তারপরই ফুল বদলে বিজেপিতে টপ করে চলে গেলেন অর্জুন। এখনো প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা হয়নি, তবে না বলেও ব্যারাকপুরের বিদায়ী সাংসদ হাবে ভাবে অনেক কথাই বোঝাচ্ছেন। তাহলে কুরুক্ষেত্রের নাম এখন ব্যারাকপুর, আর সেখানেই কৌশলী তৃণমূল প্রার্থী। আচ্ছা, পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে, 4টে পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে। আজকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে এটা আমাদের ঘোষিত নীতি, যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতাবে সেই পঞ্চায়েতে আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেবে। ভোটে লিড দিলেই পুরস্কার, আদর্শ আচরণবিধি চলছে তো মন্ত্রীমশাই। ঠিক সেখানেই তো প্রশ্নটা অর্জুনের। কমিশনে অভিযোগও করে দিয়েছেন, অভিযোগ করলেন পার্থ ভৌমিকের নামে। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী তাতে আমল দিলেন কি? নাম ক্যান্ডিডেট হওয়ার পরেও আমি ওকে ফোন করেছি, আমি ওর বাড়িতে যাব বলেছি। তবে তো কালকে আমার সঙ্গে কি বলেছে, আমার বাড়িতে এসে কথা বলবে, চায় খাবে, গল্প করবো, আমরা তো পুরনো বন্ধু না। 10 মার্চ প্রার্থী ঘোষণা করল তৃণমূল। পরদিনও অর্জুন সিং এর মুখে বন্ধুত্বের কথা। দিন 4 পরই দল বদলে বিজেপিতে অর্জুন। তারপর আমি চাই যদি আমার বন্ধু বিজেপির ক্যান্ডিডেট হয়, বিজেপি করার লোক আর ইসে থাকবে না ব্যারাকপুরে। আমি একটাই কথা বলবো,
কি ইলেকশন কমিশন একে বন্ধ করুক, নালে ব্যারাকপুরে ভোট, ব্যারাকপুরের যে ইলেকশন অত সহজ হবে না। বুধবার বসিরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরই তো রাজনীতিতে ভোটে লিডের পুরস্কার। আজকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে এটা আমাদের ঘোষিত নীতি। যে পঞ্চায়েত থেকে আপনারা বাংলার জন্য লড়াই করে বাংলার হাত শক্তিশালী করবে, সেই পঞ্চায়েতের যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছে, আগামী 6 মাসের মধ্যে, এই বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের ব্যবস্থা আমাদের সরকার করবে। আপনি বলছেন আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেবে। ইলেকশন কমিশনারকে আমরা তার ক্লিপিং কালকেও যেটা বলেছে সেই ক্লিপিংও আজকে আমরা পাঠিয়ে দিয়েছি। তৃণমূলের অবস্থা কী আছে জানেন? তৃণমূলের অবস্থা হলো 10% লোক লুটে পুটে খাচ্ছে, 90% কিছুই পাচ্ছে না। কমিশনে নালিশ হলো, আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন কি প্রাইজ দেবেন, আমি বললাম অকুণ্ঠ ভালোবাসা, যারা জিতবে তাদের ভালোবাসা দেবে। একদিকে বলবো মানুষ তোমরা ভোট দাও, আমরা মানুষের প্রতিনিধি হতে চাই। উল্টো দিকে বলবো শুধু মানুষের প্রতিনিধি নয়, আমাদের ভোট দিলে আমরা তাদের প্রতিনিধি হবো, বাকি সবার শত্রু হব। যে সমস্ত বুথে বেশি করে লিড হবে সেখানে আগামী 2024-এ যে নতুন লোকসভা হবে তাতে আমি বেশি করে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের ফান্ড অনুমোদন করব, এটা নিশ্চিত। যারা আমাদের ভোট দেবে, যে এলাকায় ভোট পাবো সেই এলাকায় কাজ হবে, বাকি জায়গায় হবে না। তাদের নির্বাচন ইশতেহারে প্রকাশ্যে লিখছে না কেন যদি হিম্মত থাকে? এখন ভোট এসছে, এখন সবাইকে টোপ দেওয়া হচ্ছে যে তোমাকে আবাস যোজনা টাকা দিয়ে দেবো, অমুকের টাকা দিয়ে দেবো। আরে ভাই, তুমি কোথা থেকে টাকা দেবে? না, আমি আপনাদের মনে আছে 2021 সালের পরে এখানে প্রাইজ হয়েছিল, আমি আর কিছু বলছি না, 2024-এও প্রাইজ হবে, ঠিক আছে? সমস্যা কোথায় নেই, সমঝোতা হবে কিনা, আসন বন্টন ভাগাভাগি যাই বলুন তা আদৌ হবে কিনা কিছুতেই বোঝা যাচ্ছে না। এদিকে নমিনেশন পর্ব শুরু হয়ে গেল ভোটের জন্য। বাম, আইএসএফ আর কংগ্রেসের কথা বলছি, জোটে এখন জবরদস্ত খাড়া। বাম, আইএসএফ আর কংগ্রেস কি করবে? আজ আইএসএফ সন্ধেবেলায় প্রার্থী তালিকার কিছুটা ঘোষণা করলো। সেখানে ডায়মন্ড হারবারে কে? নওশাদ? কোনো উত্তর নেই। ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেটের নামই বললো না আইএসএফ। কেন? ছেড়ে দিতে চায় সিপিএমকে? মানে পথ খোলা রাখতে চায় আইএসএফ জোটের জন্য? এদিকে ডায়মন্ড হারবারে যে আইএসএফ এর ইন্টারেস্ট রয়েছে, নওশাদের নিজের ইন্টারেস্ট রয়েছে, সেটা তো জানেনই না ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাহলে কি করে মিলমিশ হবে বলুন তো? ডায়মন্ড হারবার নিয়ে স্পিকটি নট আইএসএফ। যাদবপুর আইএসএফ পছন্দ করে রেখেছিল অনেক আগে, বামেরা তো অলরেডি সৃজনকে দাঁড় করিয়ে দিয়েছে। তাহলে এই যে দরজা খুলে রাখা, সেই দরজাটা বন্ধ হবে কোন অঙ্কে? অঙ্ক কষা কবে থামবে? নওশাদ সিদ্দিকীর মুখে ডায়মন্ড হারবারে লড়াই করার কথাটা একবার নয়, বহুবার শুনেছেন। আমি তো আমার অবস্থান বিগত দিনে ক্লিয়ার করে দিয়েছি। দল যদি অনুমোদন দেয় আমি ডায়মন্ড হারবারে দাঁড়াতে। দলের চেয়ারম্যান আপনি, কে অনুমোদন দেবে? দলের একটা গণতন্ত্র আছে, আমি 100% প্রস্তুত আছি। দলের অনুমোদনের অপেক্ষা, দল অনুমোদন দেবে, আমি ভোট প্রচারে নেমে যাব। আমি লড়াই করব, অভিষেক ব্যানার্জিকে হারিয়ে আমি প্রাক্তন এমপি বানাবো। বৃহস্পতিবার আইএসএফ তাদের লোকসভার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল। তবে সেখানে ডায়মন্ড হারবার নিয়ে উচ্চবাচ্যই নেই। কেন? এভাবে কি এক ঢিলে দু পাখি মারা হলো? দলের কর্মী সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে প্রার্থী তালিকা প্রকাশ, আর একদিকে জোটের পথ খোলা রেখে ফোকাসে থাকা আসনটিকেই ছেড়ে রাখা। খেলা তাহলে অন। বামেরা বলছে ডায়মন্ড হারবার নিয়ে নাকি কথাই বলেনি আইএসএফ। আইএসএফ তো ডায়মন্ড হারবারে ইন্টারেস্টেড আমি শুনিনি। কথা যদি ওই সিনিয়র লিডারের কান অবধি না পৌঁছায়, তাহলে এরপরে দায়িত্ব নিয়ে আমাকে ওনার কানে কানে বলে আসতে হবে। তাহলে আইএসএফ ডায়মন্ড হারবার লড়বে কি না সে তো আইএসএফ ঠিক করবে, তারা তো জানায়নি, তারা কখনো বলেনি। প্রতি উত্তর দেওয়া হয়ে যায়, কারো কাছে আমরা মাথা বিক্রি করে রাখিনি বা কারো কাছে টিকি আমাদের বন্ধক দিইনি। কিন্তু কিছু ক্ষেত্রে কিছু সিনিয়র মানুষদের সম্মান রাখতে কিছু বিষয় চুপ করে যেতে হয়।
তা বলে জোট নিয়ে তো আর চুপ করে থাকা যায় না। এ নিয়ে আইএসএফ এর সঙ্গে সমন্বয়ের ভার বামেরা দিয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। তা কি কাজে এলো? লোকটা একটাই ছিল যে জোটটা যাতে হয়, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা দরকার। আমরা অপেক্ষা করছি। এই জোট থুড়ি আসন সমঝোতা নিয়ে জটিলতা কম নেই। এই আসন চাই, ওই আসন চাই, টানাটানি চলছেই। আর কতদিন অপেক্ষা করা যাবে? ওরা একটু বুঝুক এবং বুঝে যা করবে একটু তাড়াতাড়ি করুক। আমাদের অ্যারাইস্টিক না, আমরা কিছু আসনে লড়বো, যেখানে পারবো সেখানে লড়বো, যেখানে পারবো না সেখানে লড়বো না। 42টা আসনে লড়াই করার দম নেই কংগ্রেস। সারা পশ্চিমবঙ্গে 42টা কর্মী নেই। এখনো চেষ্টা করে যাচ্ছি, আশা করি জোট হবে। আইএসএফ ব্যাপারটা জানি, ওটা বাম জানে। আইএসএফের সঙ্গে আমাদের কোনো সরাসরি কথা না হয়নি। বাম আইএসএফ কংগ্রেসের এই ত্রিভুজ কিছুতেই মেলানো যাচ্ছে না। নির্বাচন পেরিয়ে যাবে, তখন এদের জোট শেষ হবে না। এই নির্বাচনটা তারা দর্শক আসনে বসে যদি এখন থেকে কোনো ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে জোট করেন, 2029 সালে একটা লড়াই দিতে পারে। আপাতত কোনো পক্ষই সমঝোতা ভেস্তে যাওয়ার দায় নিতে রাজি নয়, তাই সাবধানে পা ফেলার কৌশল সকলের। কিন্তু এভাবে আর কতদিন? যাদবপুর নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? পজিটিভ চিন্তা ভাবনা। আমরা সেকেন্ড লিস্টের অপেক্ষায় থাকুন। আপনার 42 না দিতে পারলেও সময়ের সাথে দেখতে পান বেশ কিছু জায়গাতেই দিচ্ছি আমরা। কটা সম্ভাবনা রয়েছে? 30টা। সেটা সময় কথা বলছি। আমাদের খবরের জের আমরাই প্রথম অসন্তোষের খবর দেখিয়েছিলাম সুশান্ত ঘোষ আর তারক সিং এর। তারা নির্বাচন কমিটিতে ঠাঁই পাননি বলে তাদের ক্ষোভ, এবং শেষ পর্যন্ত সব কাউন্সিলরকে নির্বাচন কমিটিতে নিলেন দেবাশিস কুমার। ঠোঁট কাটা আবার আগামীকাল রাত 8টায়।